ব্যাক টু ওবেসিটি হেল্পলাইনে আপনাকে স্বাগতম। আমি উত্তর দিচ্ছি ভারতীয় পুরুষদের করা বাস্তব প্রশ্নের উন্নত অ্যান্টি-ওবেসিটি মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে, সহজ, সৎ, ব্যবহারিক। প্রথম প্রশ্নটি এসেছে পুনের রোহানের কাছ থেকে। তিনি জিজ্ঞাসা করেছেন, আমি কিভাবে জানবো আমি যোগ্য কিনা? যোগ্যতাকে ভাবুন ড্রাইভারের লাইসেন্স পরীক্ষার মতো। সবাই স্বয়ংক্রিয়ভাবে একই ওষুধ পায় না। সাধারণত যখন ৩২-এর বেশি বা ২৭-এর বেশি এবং তার সঙ্গে উচ্চ রক্তচাপ, অস্বাভাবিক লিপিড, স্লিপ অ্যাপনিয়া, প্রিডায়াবেটিস বা এমনকি টাইপ 2 ডায়াবেটিসের মতো সমস্যা থাকে, তখন ডাক্তাররা অ্যান্টিওবেসিটি ওষুধ বিবেচনা করেন। তাই এটা সৌন্দর্যবর্ধক প্রেসক্রিপশন নয়, এটা সঠিক প্রোফাইলের জন্য বিস্তৃত মেডিকেল মূল্যায়নের ভিত্তিতে চিকিৎসাগত ঝুঁকি কমানোর জন্য। দ্বিতীয় প্রশ্নটি এসেছে বেঙ্গালুরুর অর্জুনের কাছ থেকে। তিনি জিজ্ঞাসা করেছেন, এই নতুন অ্যান্টিওবেসিটি ওষুধগুলোর আসলে কি আলাদা? বেশিরভাগ মানুষ মনে করেন এগুলো শুধু ক্ষুধা কমায়, কিন্তু এটা পুরোটা নয়। আপনার অন্ত্রে এমন কিছু সংকেত থাকে যা পরিপূর্ণতা ও চিনি নিয়ন্ত্রণে সাহায্য করে। থুলকায় সেই সংকেতগুলো দুর্বল হয়ে যায়। কিছু নতুন ওষুধ একসঙ্গে দুইটি পথেই কাজ করে, যেমন একটি লেন জ্যামে থাকলে দ্বিতীয় ট্রাফিক লেন খুলে দেওয়া হয়, ফলে ক্ষুধার সংকেত ও গ্লুকোজ নিয়ন্ত্রণ একসঙ্গে উন্নত হতে পারে। তবে এগুলো সবচেয়ে ভালো কাজ করে যখন ট্যাক্সি জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে, যেমন সুষম পুষ্টি ও নিয়মিত শারীরিক কার্যকলাপের সঙ্গে মিলিয়ে নেওয়া হয়। পরবর্তী প্রশ্নটি করুণের কাছ থেকে। সে আমাকে জিজ্ঞেস করেছে, আমাকে আসল ফলাফলের সংখ্যা দিন, বাড়াবাড়ি নয়। বুঝতে পারছি, ভালো প্রশ্ন। তাই ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে, জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে এই ওষুধগুলো ব্যবহার করলে রোগীরা সময়ের সঙ্গে উল্লেখযোগ্য ওজন কমাতে পারেন। ব্যক্তিগত ফলাফল অনেক বিষয়ের ওপর নির্ভর করে, যেমন পুরো চিকিৎসা পরিকল্পনা মেনে চলা, ওষুধের সঙ্গে ডায়েট, ব্যায়াম ও আচরণগত পরিবর্তন। এটা 4 সপ্তাহে নয়, 4 মাসে গড়ে ওঠা মেডিকেল ওজন ব্যবস্থাপনা। ফলাফল পেতে হলে ওষুধ ও জীবনযাত্রার পরিবর্তনের প্রতি ধারাবাহিক প্রতিশ্রুতি দরকার। পরবর্তী প্রশ্নটি ইমরানের কাছ থেকে। সে জিজ্ঞেস করেছে, ডোজিং কিভাবে শুরু হয়? ডাক্তাররা প্রথম দিনেই কখনোই উচ্চ ডোজে চলে যান না। চিকিৎসা সাধারণত কম ডোজ দিয়ে শুরু হয়, তারপর কয়েক সপ্তাহ ধরে ধীরে ধীরে বাড়ানো হয়। এটাকে ডোজ এসকেলেশন বলা হয়। এই ধীরে ধীরে বাড়ানোটা ইচ্ছাকৃত। এতে আপনার শরীর ওষুধের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়। আপনার সহনশীলতা ও চিকিৎসার লক্ষ্য অনুযায়ী আপনার ডাক্তার সঠিক ডোজ এসকেলেশনের সময়সূচি নির্ধারণ করবেন। এর জন্য নিয়মিত চিকিৎসা ফলো আপ দরকার। পরবর্তী প্রশ্নটি নিতিনের কাছ থেকে। তার প্রশ্ন, আমি কিভাবে বাড়িতে ইনজেক্টেবল ওষুধ সঠিকভাবে নেব? সাবকিউটেনিয়াস ইনজেকশনের জন্য আপনি নিজেই উরু বা পেটে ইনজেকশন নিতে পারেন। উপরের বাহুতে ইনজেকশন অবশ্যই অন্য কাউকে দিতে হবে। প্রতি সপ্তাহে ইনজেকশনের স্থান পরিবর্তন করুন। একই শরীরের অংশে নিতে পারেন, কিন্তু প্রতিবার একদম একই জায়গায় নয়। সুই ঢোকান, ডোজ দিন এবং 5 পর্যন্ত গুনতে গুনতে ধরে রাখুন। ইনজেকশনের পর ঘষবেন না। যদি ছোট্ট রক্তের দাগ থাকে, তাহলে শুধু হালকা চাপ দিন। আপনার ডাক্তার বা নার্স আপনাকে নিজে ইনজেকশন নেওয়ার আগে সঠিক প্রশিক্ষণ দেন। কখনোই পেশাদার প্রশিক্ষণ ছাড়া শুরু করবেন না। পরবর্তী প্রশ্নটি সন্দীপের কাছ থেকে। তিনি জানতে চেয়েছেন, কোন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ এবং কি করা উচিত? প্রথম দিকে বেশিরভাগ পার্শ্ব প্রতিক্রিয়া হজমের সমস্যার সঙ্গে সম্পর্কিত, যেমন বমি বমি ভাব, পাতলা পায়খানা, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধা কমে যাওয়া। অনেকের ক্ষেত্রে এগুলো সাধারণত হালকা থেকে মাঝারি ধরনের হয় এবং ডোজ বাড়ানোর সময় বেশি দেখা যায়। এই উপসর্গগুলো সামলানোর জন্য ধীরে ধীরে খাওয়া, অল্প অল্প করে বারবার খাওয়া, কম তেল বা কম মশলাদার খাবার খাওয়া এবং যথেষ্ট পরিমাণে পানি পান করা উচিত। ডাক্তার দেখবেন আপনি চিকিৎসা কতটা সইতে পারছেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া অনুযায়ী ডোজ ঠিক করবেন। পরের প্রশ্ন বিক্রমের। আর প্রশ্ন, কোন উপসর্গ জরুরি সতর্ক সংকেত? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাকে 3টি বিষয় মনে রাখতে হবে। এই 3টি বিষয় হলো, প্রথমত, তীব্র পেট ব্যথা বা পিঠে ব্যথা যা কমছে না, বিশেষ করে বমির সঙ্গে হলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। এটি মারাত্মক সমস্যা যেমন প্যানক্রিয়াটাইটিসের ইঙ্গিত দিতে পারে। দ্বিতীয়ত, শ্বাসকষ্ট, ঠোঁট, জিহ্বা, গলা ফুলে যাওয়া বা গিলতে অসুবিধা হওয়া, অবিলম্বে জরুরি চিকিৎসা কেন্দ্রে যান। তৃতীয়ত, আপনি যদি ইনসুলিন বা সালফোনাইলুরিয়া ওষুধ খান, তাহলে কম সুগারের দিকে খেয়াল রাখুন। ঘাম হওয়া, বিভ্রান্তি, হাত কাঁপা এই ধরনের উপসর্গ কম সুগারের ইঙ্গিত দিতে পারে। এই কারণেই পুরো চিকিৎসা চলাকালীন চিকিৎসকের তত্ত্বাবধান অত্যন্ত জরুরি। পরবর্তী প্রশ্নটি দেদের কাছ থেকে। তার প্রশ্ন, ভ্রমণের সময় যদি আমি সাপ্তাহিক ডোজ মিস করি তাহলে কি হবে? আবারও এটি একটি প্রাসঙ্গিক প্রশ্ন। যদি মিস করা ডোজ নেওয়ার দেরি 4 দিনের কম বা সমান হয়, তাহলে যত তাড়াতাড়ি মনে পড়ে তখনই ডোজটি নিয়ে নিন। তারপর পরবর্তী নির্ধারিত তারিখে আপনার স্বাভাবিক ডোজ চালিয়ে যান। যদি 4 দিনের বেশি হয়ে যায়, তাহলে সেই ডোজটি বাদ দিন এবং পরবর্তী নির্ধারিত তারিখে পরবর্তী ডোজ নিন। পূরণ করতে কখনোই ডাবল ডোজ নেবেন না। আপনার চিকিৎসক চিকিৎসা শুরু করার সময় মিস ডোজ সংক্রান্ত নির্দিষ্ট নির্দেশনা দেবেন। পরবর্তী প্রশ্নটি রাহুলের কাছ থেকে। তার প্রশ্ন হলো, কারা এই ওষুধগুলো খেতে পারবেন না? এটি একটি গুরুত্বপূর্ণ স্ক্রিনিং পয়েন্ট।
যদি পরিবারের কারো মেডুলারি থাইরয়েড কার্সিনোমা বা NEN2 সিনড্রোমের ইতিহাস থাকে অথবা একই ধরনের ওষুধে আগে গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া হয়ে থাকে, তাহলে এই ওষুধগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু অন্যান্য চিকিৎসাগত অবস্থার ক্ষেত্রেও এই ওষুধ ব্যবহার করা যাবে না, তাই শুরু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ জরুরি। শুধুমাত্র একজন যোগ্য চিকিৎসকই বলতে পারবেন আপনি এই ওষুধের জন্য উপযুক্ত কিনা। আদিত্যর পরের প্রশ্নটি হলো, যদি এটা কাজ করে তবে কি আমি 3 মাস পর বন্ধ করতে পারি? এটি একটি সাধারণ প্রশ্ন যা অনেক রোগীই করে থাকেন। তাহলে স্থূলতার জীববিজ্ঞানকে রক্তচাপের জীববিজ্ঞানের মতো ভাবুন। এটি একটি দীর্ঘমেয়াদী অবস্থা, সপ্তাহান্তের কোনো প্রকল্প নয়। অনেকেরই দীর্ঘমেয়াদী যত্নের কৌশল প্রয়োজন হয় এবং চালিয়ে যাওয়া, বিরতি নেওয়া বা পরিবর্তন করার সিদ্ধান্তগুলো চিকিৎসাগত, যা নির্ভর করে প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া এবং ঝুঁকির প্রোফাইলের ওপর। চিকিৎসার কার্যকারিতা সাধারণত চলমান ওষুধ এবং ট্যাক্সি জীবনধারার পরিবর্তনের সমন্বয় প্রয়োজন। আপনার বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে আলোচনা না করে নিজে নিজে হঠাৎ করে ওষুধ বন্ধ করবেন না। যে কোনো চিকিৎসা বন্ধ করা অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে হওয়া উচিত। যদি এই কথাগুলো আপনার গল্পের মতো শোনায়, তাহলে প্রার্থতে কোনো স্থূলতা চিকিৎসা বিশেষজ্ঞ বা এন্ডোক্রিনোলজিস্টের সঙ্গে দেখা করুন। সঠিকভাবে মূল্যায়ন করান। আপনার শরীরের জন্য নিরাপদ এমন একটি পরিকল্পনা বেছে নিন, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড দেখে নয়। মনে রাখবেন, এই ওষুধগুলো সবচেয়ে ভালো কাজ করে যখন ট্যাক্সি জীবনধারার পরিবর্তনের সঙ্গে, যেমন পুষ্টি পরামর্শ, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং আচরণগত থেরাপির সঙ্গে মিলিয়ে নেওয়া হয়। এগুলো চলমান চিকিৎসকের তত্ত্বাবধান প্রয়োজন এবং সবার জন্য উপযুক্ত নয়। আপনার নির্দিষ্ট অবস্থার জন্য চিকিৎসা উপযুক্ত কিনা তা নির্ধারণ করতে একজন যোগ্য বিশেষজ্ঞের পরামর্শ বুক করুন। স্বাস্থ্য সংক্রান্ত আরও জরুরি পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।